হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ট্রিপল আর এর বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড যে ডকুমেন্টারিটা রিলিজ হয়েছিল, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল। আমি অনেকটা লেট হয়ে গেছি। তো এই ডকুমেন্টারিটা দেখলাম, কিরকম লাগলো, কেমন লাগলো, এটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ট্রিপল আর বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড? আমি মানে এটাই বলবো যে যারা ফিল্ম কেরিয়ারে যেতে চায়, যারা ফিল্ম ডিরেক্ট করতে চায়, তাদের এই ডকুমেন্টারিটা অবশ্যই আগে দেখা দরকার। এবং এরকম প্রথম হলো যে একটা ফিল্ম এরকম লেভেলের পপুলারিটি পেয়েছে, শুধু ইন্ডিয়ায় না, ইন্টারন্যাশনালি গ্লোবালি একটা এরকম রেকগনাইজ পেয়েছে, যেটা কিনা যার উপরে একটা নেটফ্লিক্স বলছে যে আমরা একটা ডকুমেন্টারি বানাবো। কারণ সেই ফিল্মের টেকনিক্যাল অ্যাসপেক্ট এতটা হেভি ছিল, এতটা স্ট্রং ছিল, যে সেই ফিল্মটার বানানোর পেছনে এই যে এক একটা শর্টকে এরকমভাবে ডিজাইন করা, এক একটা জিনিসকে এত ছোট ছোট ডিটেলিংয়ে এতটা ধ্যান দেওয়া, সেটা কিভাবে করলো সেইটা যাতে অডিয়েন্স দেখতে পায়, সেটার জন্যই এই ট্রিপল আর এর বিহাইন্ডটা ডকুমেন্টারিটা বানানো হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিল্মটা বানানোর পেছনে কতটা লেভেলের খাটনি, কতটা লেভেলের এফার্ট, কতটা লেভেলের মেহনত লেগেছে, তবে কিন্তু এরকম একটা আউটপুট বেরিয়েছে। রাজমৌলি কোন লেভেল পর্যন্ত গিয়ে তাদের অ্যাক্টারদের, তাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টদের, তাদের মিউজিক ডিপার্টমেন্টদের, সব ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা সিনকে সে কীভাবে ডিজাইন করেছে, সে সব কিছু আমরা এতে দেখতে পাচ্ছি। এবং এই ডকুমেন্টারিটা ইংলিশেই বেরিয়েছে, কারণ এটা গ্লোবালি একটা সবাই যাতে দেখতে পারে তাই জন্য একটাই এতে বানানো হয়েছে। এবং ব্যাপক ব্যাপক লেভেলের কিছু জিনিস আমরা এতে দেখতে পাবো, যে একটা ওই যে ট্রেনের যে সিকোয়েন্সটা, যেটা ট্রেনটা ফাটছে, দুটো বন্ধু একসাথে হচ্ছে, ফার্স্ট শট যেখানে রামচরণ আর এনটিআর ইউনিট দুজনে এক হচ্ছে, সেই জায়গাটা কীভাবে ডিজাইন করলো, কতটা ভিএফএক্সের হেভি এখানে ইউজ হয়েছে, কতটা মিউজিক ডিপার্টমেন্ট কোন কোন জায়গায় হেভি হেভি কত সুন্দর করে সেই মিউজিকগুলো বসিয়েছে। তো বিশাল কিছু আমরা দেখতে পেতে চলেছি এই ডকুমেন্টারিটা। যারা ফিল্ম লাইনে যেতে চায় তাদের কিন্তু আমি বলবো মাস্ট ওয়াচ। দেখুন, আমার তো হেভি লাগবেই, কারণ ট্রিপল আর আমার তো এস এস রাজমৌলি আমি বিশাল লেভেলে আমি তার ফ্যান, ঠিক আছে, এবং জুনিয়র এনটিআর, রামচরণ, এদের তো অলওয়েজ ফ্যান ছিলাম। তো আমার ট্রিপল আর সবসময় হেভি লাগে। ট্রিপল আরের ডকুমেন্টারি বলি বা ট্রিপল আর নিয়ে এই যখন এস এস রাজমৌলির ওপর ডকুমেন্টারি এসেছিল, তো আমার তো ভালোই লাগবে, আমার কখনোই সেটা খারাপ লাগবে না। এবং রাজমৌলি যে লেভেলের খেটে যে ছোট ছোট ডিটেলিং দিয়ে সে ফিল্মগুলো বানায়, আপনি দেখতে পাবেন সে সবসময় হিরো, যেখানে হিরো আছে, যে প্রোটাগনিস্ট আছে, যে ক্যারেক্টারটা সে প্লে করছে, সে রিহার্সাল করার আগে রাজমৌলি কিন্তু সবসময় সে নিজে আগে করে তার হিরোদেরকে দেখায়। এখানে বলতে গেলে রাজমৌলি, সে যখন ফিল্ম বানায়, সে ফিল্মে নিজে কিন্তু আগে হিরো হয়, তারপরে সে একটা নেক্সট কে লিড হিরোকে বানায়। কারণ প্রত্যেকটা সিন আপনি দেখতে পাবেন এই ডকুমেন্টারিটাতেও, এবং রাজমৌলির যে ডকুমেন্টারি ছিল তাতেও দেখতে পাবেন, সে কিন্তু প্রত্যেকটা শট নিজে করে আগে দেখায়, তারপরে কিন্তু তার হিরোদের দিয়ে করায়। এবং প্রত্যেকটা শটের পিছনে কতটা খাটনি এবং কতটা অথেন্টিক লাগে, কেন লাগে, তার পিছনে কত দিনের মেহনত, তার পিছনে কটা টেক লাগে, কটা শট নিতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে নিতে হয়, সেই সবগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেখিয়েছে। যে একটা ওই যে কোমারাম ভীম বা রামের যে লাস্টে যে ইউনিটি, যে একসাথে একজন রামচরণ এনটিআরের কাঁধে বসে যে ফাইট সিকোয়েন্সটা, সেখানে কিরকম কি ডিজাইন করেছে এবং তার পেছনে কি ইমোশন আছে, সেই ক্যারেক্টার দুটোকে কীভাবে লিখেছে। বা এখানে আমরা যদি বলি, যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সিনগুলো, সেগুলোকে কীভাবে ডিজাইন করেছে। একটা এই যে ওই যখন রামচরণকে যখন সাপ কামড়াবে, সে যখন ওই ঠুকে ঠুকে যে এটা বাজাবে, যখন এনটিআর আসবে, ঠিক সেরকমই একটা লাস্ট শটে কিন্তু যখন এনটিআর রামচরণকে খুঁজতে আছে, তখনও কিন্তু সেই ঠুকে ঠুকেই খুঁজছে। তো এইসব যে জিনিসগুলো, ছোটো ছোটো ডিটেলিংগুলো এতটা সুন্দরভাবে খেয়াল করেছে। এবং রাজমৌলি এই ফিল্মটাকে কতদিন ধরে শ্যুট করেছে, তার মাঝখানে আমাদের কোভিড এসেছিল, ঠিক আছে, তারপরেও তাদের কতটা দিন লেগেছে এই ফিল্মটা শ্যুট করতে, সেই সবগুলো আমরা এতে দেখতে পাবো। এবং যারা ডিরেক্টর লাইনে যেতে চায় তাদের তো এই ডকুমেন্টারিটা আগে দেখা দরকার, বিশাল কিছু তারা পাবে। এবং রাজমৌলি সে কেন এতটা পপুলার, তার ফিল্ম কেন এতটা গ্লোবালি সাকসেস হয়, এটা কিন্তু এই ডকুমেন্টারিটা দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে। এবং সে এই যে দুটো ক্যারেক্টারকে যেভাবে লিখেছে, এবং দুটো ক্যারেক্টারের যে ইমোশন, সে কিন্তু এটা বলছে যে এই ইমোশনটা কিন্তু প্রত্যেকটা মানুষের, সেটা শুধু ইন্ডিয়ান মানুষের মধ্যে না, সেটা একটা বাইরের কোরিয়ান হতে পারে, আমেরিকান হতে পারে, জাপানিজ হতে পারে, তো সব ইমোশনটা সবার একই। সবাই মানুষ, সবাই আমরা একটা হিউম্যান, ঠিক আছে, সবার ইমোশনটা একই। খালি এখানে হিউম্যানের যে আমরা যে ইমোশনটার প্রেজেন্টেশনটা, সেটা আমাদের ইন্ডিয়ার ওয়েতে দেখাচ্ছে, তারা তাদের আলাদা ওয়েতে দেখায়, কিন্তু ইমোশনটা এক। এবং এই ফিল্মের রাইটিং, তার বাবা বিজেন্দ্র প্রসাদ, আমরা সকলেই জানি যে সে রাইটিংয়ে সবসময় অ্যাসোসিয়েটেড থাকে। এবং রাজমৌলি কিন্তু সে কখনো তার কাজের ক্রেডিট সে কোনোদিনও একা নেয়নি, এবং সে মনে করে যে টিম না থাকলে সে হয়তো কিছু করতে পারবে না। এবং সে কিন্তু প্রত্যেকটা
যে ডিপার্টমেন্ট তাদের যে মানে মেন হেড থাকে তাদের কিন্তু সবসময় তাদেরকে একটা আলাদা প্রায়োরিটি দেয় এবং তাদের কিন্তু সবসময় একটু আগিয়ে রাখে, কারণ তার ফিল্মে একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে একটা যে লাইট বয় তারও কিন্তু বিশাল লেভেলের হিউজ ইম্প্যাক্ট থাকে। এই ফিল্মটা আমরা দেখতে পারি এবং সে কিন্তু পুরো টিমকে নিয়ে তার কাজটা করতে সে পছন্দ করে, ওই জন্যই কিন্তু তার কাজটা এতটা পারফেক্ট হয়, এতটা সুন্দর হয়, এতটা হেভি একটা কাজ হয়। কারণ তার রাইটার বাবা, তার মানে ভাই হচ্ছে আমাদের মিউজিক দেয়, তারপরে তার বউ হচ্ছে মানে কস্টিউম ডিজাইনার, তো সব কিছুই কিন্তু তার তার লাগে। মানে একটা ফিল্ম বানাতে গেলে কিন্তু সে নিজেরই মানে তার পরিবারের যে লোক তারাই কিন্তু তাকে হেল্প করে, কারণ তাদের বাইরে কিছুতে লাগে না, খালি হয়তো ভিএফএক্স টিএফএক্সটা বাইরে দিয়ে লাগে, বাকি সব কিন্তু তাদের নিজেদের মধ্যেই আছে এবং তাদের কিন্তু ইউনিটি খুব সুন্দর। এবং রাজমৌলি যখন কোনো ফিল্ম বানায়, সে যখন ডিরেক্ট করে, তার কিন্তু কথা সবাই শোনে, তার বাবা থেকে শুরু করে তার কারণ সে বুঝতে পারে তার ভিশনটা কোথায়। রাইটিং তার বাবা করে ছেড়ে দিল তার হাতে, এবার সে মানে এক একটা আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন যে এই আরআরআরে এই যে প্রত্যেকটা সিন নিয়ে এত কথা হয়, সেই কথাগুলো কেন হয় এবং তার পেছনে মানে রাজমৌলির দিমাগটা কিভাবে লাগিয়েছে, তার পেছনের যে ব্রেন, সে যে এক একটা সিনকে ওইভাবে ডিজাইন করেছে, ঠিক আছে, সেটা কিভাবে এখানে মানে ওই যে রামচরণের যে লাস্টে যে রামের ক্যারেক্টার, সে যেভাবে আসছে পেছন দিয়ে লাইট এন্ড সিনসগুলোকে কীভাবে ডিজাইন করেছে, আপনি জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন যে একটা মানুষের মাথায় এরকম ক্রিয়েটিভিটি কীভাবে হতে পারে। আরও সবাই ফিল্ম বানায়, কিন্তু রাজমৌলি কেন এত স্পেশাল, সে কেন তার ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে এত কথা হয়, মানে ফিল্ম তো তার ফিল্ম মানে চোখ বন্ধ করলে 1,000 কোটি টাকা সে মানে মানে কি বলবো একটা সপ্তাহে যেমন সে কামিয়ে নেবে, কিন্তু তার ফিল্ম বানানোর পেছনে এই যে এত ছোট ছোট ডিটেলিংয়ে সে ধ্যান দেয়, সে কিন্তু বক্স অফিস নিয়ে মানে চিন্তা করে না, সে মেন দেখে তার মানে রাইটিংয়ের মধ্যে কি খামি আছে, তার মানে শুটিংয়ের যে শর্টগুলো নিচ্ছে সেই টেকের মধ্যে কি ফল্ট আছে, সেই সবগুলো নিয়ে বেশি চিন্তিত রাদার দ্যান মানে তার বক্স অফিস নিয়ে। সে এইসব জিনিস নিয়ে বেশি চিন্তা হয় এবং তার অ্যাক্টার্সরা তারা কিভাবে মানে জিনিসটাকে পুল আপ করছে সেই সব দিকে তার বেশি ধ্যান থাকে। তো সে তার ফিল্ম বানানো ফিল্ম মেকিংয়ের স্টাইল সবসময় আলাদা, তার ইন্সপিরেশন স্পিলবার্গ, তারপরে আমাদের জেমস ক্যামেরন, সেটাও আমরা বুঝতে পারি এই ডকুমেন্টারি দেখে। এবং একটা যখন গ্লোবালি ফিল্মটা গিয়েছিল তখন আমরা পোস্টার দেখেছিলাম জেমস ক্যামেরনের সাথে, এবং যেখানে মানে গড অফ ফিল্ম মেকার জেমস ক্যামেরন, স্পিলবার্গ, তারা কথা বলছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে। ফিল্ম হেভি হয়েছে, বক্স অফিস কালেকশন ব্যাপক হয়েছে, সেটা তো আমরাও জানি, তারাও জানে, কিন্তু এই যে অ্যাসপেক্ট টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে অ্যাসপেক্টগুলো সেইগুলো কিন্তু তারা মেনলি হাইলাইট করেছিল, যেখানে যে তাকে জেমস ক্যামেরন রাজমৌলিকে বিশাল লেভেলে প্রেস করেছিল যে মানে এই রকমগুলো সে কীভাবে ডিজাইন করলো, এবং সে কিন্তু তার সাথে ফিল্ম বানাতে চায়, সে চায় হলিউডে সে ফিল্ম বানায়। তো তারা মানে ফিল্মটা যত বড়ই হিট হোক, পারফরমেন্সও বিশাল লেভেলের ছিল সে আমরা মানছি, কিন্তু একটা ছোট ছোট ডিটেলিং, একটা ছোট ছোট ব্যাপারকে এত সুন্দরভাবে ক্যাজুয়ালি ডিজাইনিং করা মানে ব্যাপক। ওই যে ইন্টারভেলের পোর্শনটা যেটা নিয়ে এত কথা হয়, যে ওই ইন্টারভেলের পোর্শনটা কিন্তু কেউ ভাবেনি যে ওই রকম লেভেলে হতে চলেছে। যখন ফিল্মে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকানরা যখন ওই সিনটা দেখছে, তারা কিন্তু লিটারেলি আমাদের এখানে মানে সাউথে ফ্যান্সরা যেরকম করে ফার্স্ট ডে ফার্স্ট শোতে, তারাও কিন্তু ঠিক সেরকম করছে, তারাও বিশাল লেভেলে চেয়ার্স করছে সিনগুলোকে, এবং তারাও অবাক যে তারাও স্পেল বাউন্ড যে এরকম একটা সিন তারা ডিজাইন করলো কীভাবে রাজমৌলি। যখন নাটু নাটু গানটা হচ্ছে, সেখানে যে গানের স্টেপ, সেখানে যে কোরিওগ্রাফি জাস্ট হেভি, সেই সব জিনিসগুলোকে মানে একটা এরকম ইন্টারন্যাশনাল লেভেলে উইটনেস করাটা কিন্তু মানে এতটা সহজ নয়। যে তারা মানে ওইখানে একটা রজনীকান্তের ফিল্ম ছিল জাপানে, যেটার নাম ছিল মুথু, সেই ফিল্মটার উপরে কোনো ফিল্ম যেতে পারেনি আজ পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে, মানে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে সেটাকে ব্রেক করেছে একমাত্র আরআরআর। এবং আরআরআর গ্লোবালি কেন এত মানে প্রেস পেয়েছে, সেটা কিন্তু এই ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট দেখলে বোঝা যায়। তার টেকনিক্যাল ডিপার্টমেন্টটা কিন্তু বিশাল স্ট্রং ছিল, যার পেছনে কিন্তু আরআরআর এতটা গ্লোবালি সাকসেস পেয়েছে। তার উপরে ফ্রন্ট পেজে আছে এদের দুজনের পারফরমেন্স, রামচরণ আর জুনিয়র এনটিআর, তার উপরে ফ্রন্ট পেজে আছে হচ্ছে আমাদের রাজমৌলির ডিরেকশন। তো এই ফিল্মটা নিয়ে মানে এই ডকুমেন্টারি নিয়ে যারা একটু ফিল্ম লাইনে যেতে চায় তারা বিশাল লেভেলে কথা বলতে পারবে। আমার ভালো লেগেছে, আমাকে হেভি লাগে, আমি এমনিতেও বলবো যে আমার সুন্দর লেগেছে, তাই জন্য বেশি বড় করে লাভ নেই ভিডিওটা, আমার সলিড লেগেছে। যারা ফিল্ম লাইনে যেতে চায় তারা এটা দেখুক, অবশ্যই দেখুক। তো এই ছিল আমার রিয়াকশন ট্রিপল আর ডকুমেন্টারি নিয়ে আপনাদের, এই ট্রিপল আর মানে বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ডের ডকুমেন্টারি নিয়ে আপনাদের কি রিয়াকশন, কি মতামত এটা দেখে, ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।